বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাস যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী চ্যাপ্টার 3 লেকচার 5। এর আগে আমি 4টা ক্লাস নিয়েছি শুধু এই বিষয়ের উপরে। আমার মনে হয় ব্যাংক সমন্বয় বিবরণীর সকল ইনফরমেশনগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং তোমরা বলেছো তোমরা এটা পারবে। তো আজকে যে ক্লাসগুলো নিচ্ছি এটা হচ্ছে সৃজনশীল 11। আই থিঙ্ক ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট এটা কিন্তু কঠিন কিছু না, তোমরা দেখতে পেরেছো। ঠিক আছে, স্টার্ট, লেটস গো টু স্টার্টস। আমরা দেখতেছি ফার্স্ট, আসো আমরা চলে যাই সৃজনশীলে। মেঘনা ট্রেডার্স 2020 সালের 31 ডিসেম্বর তারিখে পাস বই মানে ব্যাংক অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল 50,000 টাকা। একটু লিসেন প্লিজ। মেঘনা ট্রেডার্স 2020, মেঘনা ট্রেডার্স 2020 সালের 31 ডিসেম্বর তারিখে পাস বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত ছিল 50,000 টাকা, কিন্তু উক্ত উদ্বৃত্তের সাথে নগদান বইয়ের ও জমার উদ্বৃত্তের গরমিল পরিলক্ষিত হয়। গরমিল হচ্ছে ফার্স্ট হচ্ছে দেয়াদায় নিকট হতে প্রাপ্ত 3,000 টাকা। এবং এখানে একটু দেখো, তোমাদেরকে একটা বিষয় হচ্ছে পাস বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত, এই কথা দ্বারা আমরা বুঝতে পারছি এটা ব্যাংক ধরে সমাধা করতে হবে। এই দেখো আমি তোমাদের সাথে আমি একটা কথা বলছি, এটা হচ্ছে দেখো পাস বই অনুযায়ী, এই পাস বই অনুযায়ী এই দেখো এই যে এটা, এই যে লাইনটা আছে এই লাইনটাতে এই পর্যন্ত পর্যন্ত আছে, তোমরা একটু দেখে নাও। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখে নাও, তাহলে আমার মনে হয় সিলেক্ট করে দিচ্ছি। আরো সিলেক্ট করলে দেখো, হ্যাঁ তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে দেখো সিলেক্ট করছি পাস বই অনুযায়ী এই যেটা বৃত্ত, এই কথাটা এখানে কিন্তু আছে, তুমি দেখে নিতে পারো, সেটা তোমার জন্য সুবিধা হবে। পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত সেটা তুমি দেখে নাও। হ্যাঁ, এখন এরপরে হচ্ছে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে পাস বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত হলে কি ধরে করতে হবে, ব্যাংক ধরে সমাধা করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা আমার মনে হয় তোমরা এটা ক্লিয়ারলি এটা বুঝতে পেরেছো যে পাস বই অনুযায়ী কি করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখন চলে যাচ্ছি যে আমাদের বিষয়গুলো বোঝার জন্য যে ব্যাংক ধরে করতে সমাধান করতে হবে, ব্যাংক ধরে করতে হবে সমাধান করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা আসো, এখন আমরা যাচ্ছি ব্যাংকের কথা। দেয়া দায়ের নিকট হতে, তাহলে এই ব্যাংক ধরে যখন করব তখন কি চিন্তা আসবে, তাহলে একটা কথা মনে রেখো, ব্যাংক ধরে যখন করতে যাচ্ছি তাহলে ব্যাংক যদি ভুলক্রমে প্লাস হয় তাহলে মাইনাস হয়ে যাবে, ব্যাংক যদি ভুলক্রমে মাইনাস হয় তাহলে প্লাস হয়ে যাবে, ব্যাংক যদি ভুলক্রমে প্লাস হয় মাইনাস হয়ে যাবে। ব্যাংকের বিপরীত হচ্ছে, ব্যাংকের বিপরীত হচ্ছে নগদ। ব্যাংকের বিপরীত কি? নগদ। নগদ মানে হচ্ছে একটা কথা এখানে তোমার জানা দরকার, ব্যাংকের বিপরীত কি? নগদ। ব্যাংকের বিপরীত কি? নগদ। তাহলে ব্যাংকের বিপরীত যদি নগদ হয় তাহলে তুমি একটা খেয়াল রাখো, সবাইকে বলছি যে ক্যাশ বা ব্যাংকের বিপরীত হচ্ছে নগদ। নগদ যদি প্লাস হয় ব্যাংক প্লাস হবে, নগদ যদি মাইনাস হয় ব্যাংক মাইনাস হবে। আবারও বলছি, নগদ যদি প্লাস হয় ব্যাংক মাইনাস হবে, নগদ যদি প্লাস হয় ব্যাংক প্লাস হবে, নগদ যদি মাইনাস হয় ব্যাংক মাইনাস হবে। কথা ক্লিয়ার হয়েছে কিনা? হয়নি। আবারও বলি, তাহলে মেঘনা ট্রেডার্সে 2020 সালে 31 তারিখে পাস বই, তাহলে ব্যাংক ধরে করতে হবে। তাহলে ব্যাংক ধরে করতে হলে যে শর্তগুলো রয়েছে, যে কন্ডিশনগুলো রয়েছে, সেই কন্ডিশনগুলোর মধ্যে একটা বিষয় আমি মানে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ব্যাংক প্লাস তো নগদ প্লাস, ব্যাংক মাইনাস তো নগদ মাইনাস, ব্যাংক প্লাস তো নগদ প্লাস, ব্যাংক মাইনাস তো নগদ মাইনাস। আবার বলছি, ব্যাংক প্লাস তো নগদ প্লাস, ব্যাংক মাইনাস তো নগদ মাইনাস। আবারও বলি, ব্যাংক প্লাস তো নগদ প্লাস, ব্যাংক মাইনাস তো নগদ মাইনাস। একটা কথা তোমাকে আমি ক্লিয়ারলি বলে দিয়েছি। এখন ব্যাংকের বিপরীত হচ্ছে ক্যাশ।
ব্যাংকের বিপরীত হচ্ছে ক্যাশ, তাহলে ক্যাশ প্লাস নগদ প্লাস ক্যাশ মাইনাস নগদ মাইনাস ক্যাশ প্লাস নগদ প্লাস ক্যাশ প্লাস হলে ব্যাংক প্লাস ক্যাশ মাইনাস তো ব্যাংক মাইনাস। তাহলে এখন দেখি আমরা এখানে আমরা ধরছি এখানে ব্যাংক, একটু লিখে রাখছি যে আমরা এখানে কি ধরে নিচ্ছি, এটা টাকাটা কি ধরে নিচ্ছি, এটা ব্যাংক ধরে করে নিচ্ছি, তাই না? ব্যাংক ধরে করে নিচ্ছি, তাই না? তাহলে আমাদের কন্ডিশন হচ্ছে ব্যাংক। তাহলে ব্যাংক ধরে যখন করেছি দেয়াদার নিকট হতে প্রাপ্ত 3000 এবং 5,500 টাকার দুটো আদায়ের জন্য জমা দেওয়া হয়েছে। মানে আদায়ের জন্য জমা দিলে তাহলে ক্যাশ প্লাস হয়েছে, তাহলে ব্যাংকে কি হবে, প্লাস হবে। কি হবে এটা, ব্যাংকে কি হবে, প্লাস হবে। তাহলে আমি 50,000 ফার্স্ট অফ অল 50,000 সাথে কি করব, এক নম্বরটা কি করব, +1 1 নম্বরটা কি হবে, প্লাস হয়ে যাচ্ছে। অন নম্বরটা কি হচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা একটু মন দিয়ে শুনলেই হয়ে যাবে। অন নম্বরটা কি, প্লাস, অন নম্বরটা প্লাস। এরপরে যাও, এরপরে যাচ্ছি আমি প্রাপ্য হিসাবে সরাসরি ব্যাংকে জমা দিয়েছে, ব্যাংকে সরাসরি জমা দিয়েছে, তাহলে ব্যাংক এখানে বৃদ্ধি পেয়েছে। তাহলে ব্যাংক যখন বৃদ্ধি পেয়েছে তাহলে ব্যাংক কি হবে, মাইনাস হয়ে যাবে। মাইনাস হচ্ছে কি, মাইনাস নম্বরটা কত, 2, কারণ ব্যাংক প্লাস হয়েছে সঠিক করার জন্য মাইনাস করতে হবে, ব্যাংক মাইনাস হয়েছে সঠিক করার জন্য প্লাস করতে হবে। ব্যাংকের অপোজিট হচ্ছে নগদ, নগদ প্লাস তো ব্যাংক প্লাস, নগদ মাইনাস তো ব্যাংক মাইনাস। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি, তাই নগদ মাইনাস হয়েছে, তাহলে এখানেও মাইনাস হবে, -3 -3 ইস্যুকৃত চেক এখনো ব্যাংকে উপস্থাপন হয়নি। এটা শেষ করলাম, এটা শেষ করলাম। তাহলে দেখো আমাদের যে বিষয়গুলো হয়েছে, বিজ্ঞাপন খরচ আমরা একটু আবার আবার ব্যাকে যাই একটু, তাহলে ব্যাকে গেলে আমাদের জন্য সুবিধা হবে। যে দেখো আমরা ধরেছি ব্যাংক প্লাস থেকে প্লাস মায়া দিচ্ছি 2টা, এখন আমি দেখতেছি কি হচ্ছে, 3 পর্যন্ত শেষ করেছি। বিজ্ঞাপন খরচের এত টাকা চেক ইস্যু করে ভুলে নগদান বইতে লেখা হয়নি। একটু বোঝার চেষ্টা করো, চেক ইস্যু করেছি, চেক ইস্যু করলে ব্যাংক কমেছে, ব্যাংক কমেছে, একটু চিন্তা করো, বিজ্ঞাপন খরচ তাহলে ভুলে নগদান বইতে লেখা হয়নি, তাহলে নগদান বইতে আমি ধরেছি ব্যাংক, আমি ধরেছি ব্যাংকে, তাহলে আমি কি করব, এখানে মাইনাস করে দিয়েছিলাম ব্যাংকে, এখন কি হবে, প্লাস হয়ে যাবে। এখন কি হবে বলো, প্লাস হয়ে যাবে। তাহলে 4 হচ্ছে প্লাস। প্রিয় শিক্ষার্থীরা কত, 4 হচ্ছে প্লাস, প্লাস হচ্ছে 4 +4 ব্যাংক জমার সুদ, তাহলে ব্যাংক এটা প্লাস হয়েছে, এটা ব্যাংক কি হবে, মাইনাস হয়ে 5। এর ব্যাংক চার্জ 250 টাকা নগদে বইতে লেখা হয়নি, ব্যাংক চার্জ মাইনাস হয়েছে, এখন সেটা প্লাস হয়ে যাবে, এটাও 5। এই হচ্ছে অঙ্কটার সমাধান। তাহলে আমাদের অঙ্কটার সমাধান কি বাবা, এটা হচ্ছে 50,000, এর সাথে 1 নম্বর প্লাস, 2 নম্বর মাইনাস, 3 নম্বর মাইনাস, 4 নম্বর প্লাস, 5 নম্বর মাইনাস, 5 নম্বরে প্লাস। 5-এর কি, 5-এর হচ্ছে দুটো বিষয়, একটা মনে রাখতে হবে, 5-এ একটা 500 টাকা হচ্ছে মাইনাস আর 250 টাকা হচ্ছে প্লাস। এই কথাগুলো এখানে বারবার চলে এসেছে প্রিয় শিক্ষার্থীরা। হ্যাঁ, ঠিক আছে, এখন যাও, আমি এখন পরবর্তী যাচ্ছি, নগদান বইতে লেখা হয়নি এমন দফার সমষ্টি। দেখো তুমি নগদান বইতে কি কি লেখা হয়নি, দেখি এটা সমস্যা নয়, তাহলে এটা হচ্ছে 2, 4 এবং 5, 2, 4, 5 এবং এই দেখো 2, 4, 5, 2, 4, 5 ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায়, 4 ব্যাংক কর্তৃক বিজ্ঞাপন খরচ পরিশোধ, 5-এ 2টা, তাহলে 2, 4, 5 এই দুটো কিন্তু আমাদের হিসাবভুক্ত হয়নি। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছ। আমি আবারও বলছি তোমাদের বোঝার জন্য যে আমাদের ফার্স্ট আমি অঙ্কটা করে দিয়েছি, সেকেন্ড যেটা করলাম সেটা হলো যে কিভাবে কিভাবে আমাদের এই বিষয়গুলো হয়ে যায়, কিভাবে আমাদের এই বিষয়গুলো আমরা পেয়ে যাচ্ছি, যে কি হয়নি বলো, যে নগদান বইতে লেখা হয়নি কি করি সেটা। এরপরে যাও তুমি প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রদত্ত ব্যাংক সমন্বয় তো করেছি এবং জাবেদা, প্রদত্ত ব্যাংক সমন্বয় তো আমাদের এখানে করা আছে, ওই যে আমি লিখেও দিয়েছি,
দেখো এই এই জিনিসটা বসায় দাও, তাই হয়ে যায়। দেখো বাবা, দেখো ওই যে দেখো আমার এই সূত্রটা দেখলেই বুঝতে পারবে যে ওই ব্যাংক ব্যাংক 50,000 টাকা, এই তো ব্যাংক 50,000 টাকা, এই দেখো ব্যাংক এইটা 50,000 টাকা, এইটা, তাই না প্রিয় শিক্ষার্থীরা? এটা হচ্ছে 50,000 টাকা। একটু মন দিয়ে দেখো, তাই তো হয়ে যায়, তাই না? এটা মন দিয়ে দেখলেই হয়ে যাবে। এই যে আমি এখানে দিচ্ছি ব্যাংক 50,000 টাকা প্লাস হচ্ছে 1 নম্বর, এই যে 1 নম্বর প্লাস আদায়ের জন্য ব্যাংকে তোমাকে হচ্ছে আদায় হয়নি 450 টাকা। এরপর হচ্ছে 2 নম্বরে মাইনাস, প্লাস হচ্ছে তিনটা, 1 4 5, 1 4 5, 1 4 5, লেখা তো যা আছে তাই, 1 4 5 মাইনাস হচ্ছে কত, 2 3 5। আমরা দেখতেছি প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বোঝার জন্য না, আমাদের 2 3 5 যোগ করে দিচ্ছি। তাহলে এভাবে এভাবে অঙ্কগুলো সলভ হয়েছে। আমি মনে হয় দেখো তো, আবার দেখো বোঝার জন্য, তোমাদের বোঝার জন্য আবার দিচ্ছি যে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক ব্যাংক আদায় করেনি, চেকের মাধ্যমে বিজ্ঞাপন খরচ পরিশোধ যা নগদান বইতে লেখা হয়নি, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ যা নগদান বইতে লেখা হয়নি, বিয়োগ হচ্ছে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের অর্থ আদায় যা নগদান বইতে লেখা হয়নি, ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক পরিশোধ হয়নি, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ যা নগদান বইতে লেখা হয়নি। এই বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে কিছু প্লাস কিছু মাইনাস, কিছু প্লাস কিছু মাইনাস দিয়ে আমাদের এই অঙ্কগুলো সমাধান করা হচ্ছে, এই কথাটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে 4,500, 2,500 এবং 250, এই দেখো তোমার যোগ করে দিচ্ছি 6,000, 7,250 যোগ করে দিচ্ছি। এরপরে হচ্ছে এইভাবে, এরপরে যে তুমি জার্নালগুলো দিবা সেই জার্নালগুলো খুব সহজ, খুবই সহজ, ব্যাংক হিসাব, প্রাপ্য হিসাব, বিজ্ঞাপন খরচ, এগুলো কোনো যাবে না। তোমরা যারা সাধারণ যা করছো, তাই এখানে ব্যাংক রিলেটেড যে জার্নালগুলো আছে সেগুলোই বারবার আসে, এটা বুঝতে হবে, বুঝলেই তোমার হয়ে যাবে। এভাবে একটা অঙ্ক আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সেটা বুঝেছো। এখন তুমি যাও, আমরা যাচ্ছি সৃজনশীল 12 নম্বর অঙ্কটা। প্রিয় শিক্ষার্থীরা কোন কথা আছে কারো, দেখি একটু। আখিল কোন কথা আছে? আনন্দ মজুমদার কোন কথা আছে? আজমাইন, ইফাত, হ্যালো, স্যার কোনো সমস্যা নেই স্যার। সমস্যা আছে কারো? না স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে বলো, তুমি কোশ্চেন করো, আমি সেটা তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, তোমরা যদি কোনো কোশ্চেন করতে চাও তাহলে দয়া করে আমাকে বলো, আমি সেটা উম, আমি আমি সেটা তোমাদেরকে বলার বোঝার চেষ্টা করি যে আমি কি করতে হবে বলো, আমি সেটা দিয়ে দিচ্ছি। কথা কি বুঝতে পারছো? যদি কোনো কোশ্চেন থাকে এখানে আমাকে বলতে পারো, আবার বলছি যদি কোনো কোশ্চেন থাকে সেটা করতে পারো। বয়সরা আপাতত নয় স্যার। গুড, ফাইন। তাহলে আমি এখন অফে যাচ্ছি, এখন আবারও যাচ্ছি আমি 12 নম্বর সৃজনশীল নম্বর কত, 12 নম্বর দেখো। ওকে, দেখো 12 নম্বরে কি আছে। 2020 সালে 31 ডিসেম্বর তারিখে জনাব হাকিম এর হিসাব বইতে নিখোঁজের লেনদেন দেওয়া হয়েছে। হাকিম পাস বই অনুযায়ী ব্যাংক জমা দিতে ছিল 20,000 টাকা, উক্ত তারিখে পাস বই এবং নগদান বই অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ সমান ছিল না। পাস বই অনুযায়ী 20,000 টাকা আছে, ভালো কথা। তাহলে পাস বই অনুযায়ী মানে কি, ব্যাংক ধরে করতে হবে, তাই না? কন্ডিশন কি, ফার্স্ট কন্ডিশন হচ্ছে ব্যাংক, এই কথা তোমাকে ভাবতেই হবে, এটা হচ্ছে ব্যাংক ধরে আমরা করছি, এটা ব্যাংক ধরে করছি প্রিয় শিক্ষার্থীরা। ব্যাংক কত টাকা, 20,000 টাকা, ব্যাংক কত টাকা, 20,000 টাকা ধরে আমরা করতেছি 20, কিন্তু করা আছে আমি আগে করে দিচ্ছি কেন তোমাদের বোঝার সুবিধার্থে, 20,000 টাকা করছি। এরপরে যাও 8,500 টাকার চেক ইস্যু করা হয়েছে, চেক ইস্যু করেছি মানে নগদ টাকা কমেছে, তো এখানেও কমে যাবে, এখানে কত 8,500 টাকা কমে যাবে, 8,000
500। তাহলে কি ইস্যু করেছি, নগদ কমেছে, তো ব্যাংক কমে যাবে। 6,500 টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, যা এখন পর্যন্ত আদায় হয়নি। ব্যাংকে জমা দিয়েছে, নগদ প্লাস হয়েছে, তো ব্যাংকও প্লাস হবে, ব্যাংকও প্লাস হবে, মনে রাখতে হবে ব্যাংকও 6,500 টাকা প্লাস হবে। দেওয়াদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দিয়েছে, তাহলে ব্যাংক প্লাস হয়েছে, তো ব্যাংকে মাইনাস হবে 4,000 টাকা। এরপরে প্রাপ্য বিলের টাকা আদায় হয়েছে কত টাকা, 3,000 টাকা নগদান। প্রাপ্য বিলের টাকা আদায় হলে তাহলে ব্যাংক বেড়েছে, তো ব্যাংক কমে যাবে কত টাকা, 3,000 টাকা, 3,000 টাকা। এটা হচ্ছে, এরপরে কি আছে দেখি তো আমি, এরপরে আমাদের দেখি একটু কি আছে। 6 নম্বরে আমাদের যাইতেছি, এখানে একটু আবারও যাচ্ছি। 6 নম্বরে কি আছে, 3,000 টাকা বন্ধ করেছি। এরপরে হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে খুব সহজ করেই বলতেছি আবারও, একটা আছে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, ব্যাংক প্লাস হয়েছে, তো ব্যাংক 450 টাকা মাইনাস হবে, ধার্যকৃত চার্জ মাইনাস হয়েছে, তো এটা প্লাস হবে, তো প্লাস হবে। কথা কি বুঝতে পারছি? আমি আবারও বোঝাচ্ছি, তোমাদের বোঝার জন্য সুবিধা হয়, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমাদের ব্যাংক কত, 20,000 টাকা মাইনাস, তাহলে 1 নম্বরগুলো দিলে আমরা পারতাম, সো নম্বর দেইনি। তাহলে আমরা এগুলো শিখে ফেলেছি। 4-5 নম্বর দফার গুলোর জন্য আমানতকারীর হইতে জামা দিবা। 4-5 কি আছে, দেওয়াদার কর্তৃক ব্যাংকে জমা দান, যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে এটা আমানতকারী আর ব্যাংক, তাহলে আমানতকারী যে টাকা জমা দিয়েছে, তাহলে ব্যাংকে জমা দিলে কি হয়, ব্যাংক ডেবিট, আর নগদান ক্রেডিট হয়ে যাচ্ছে, মনে রাখতে হবে, বা আমানতকারী ক্রেডিট হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে কত, এরপর হচ্ছে 5, ওই ব্যাংকে প্রাপ্য টাকা আদায় হয়েছে, নগদান বইতে লেখা হয়নি। তাহলে ব্যাংকে যদি প্রাপ্য টাকা আদায় করে, তাহলে হচ্ছে আমাদের ব্যাংক প্রাপ্য হিসাব, এটাই হচ্ছে আমাদের খেয়াল রাখতে হয় প্রিয় শিক্ষার্থীরা। দেখো প্রথমেই লিখেছে জাবেদা, আমাদের কথা বলেছিলাম যে আমার একটা ব্যাংক হিসাব, প্রাপ্য হিসাব, ব্যাংক হিসাব, প্রাপ্য হিসাব। কেন প্রাপ্য হিসাব হয়েছে, কেন হয়েছে, আমরা আমাদের কাছ একটা কথা মনে রাখতে হবে, ব্যাংকে যেই টাকা দেখ না কেন সবাই আমাদের প্রাপ্য হিসাব। ব্যাংকে যেই টাকা দেখ না কেন, সেটা যে কেউ হতে পারে, টাকা দিয়েছে, সেটা হচ্ছে প্রাপ্য হিসাব। ব্যাংকে এটা প্রাপ্য হিসাব মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা। তো আমাদের একটা বিষয় মনে রাখতে হবে সবাই, যে ব্যাংকে ব্যাংক হিসাব, প্রাপ্য হিসাব, কথাটা আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোঝার সুবিধার্থে বুঝে নাও যে ব্যাংকে টাকা জমা দিলেই ব্যাংক হিসাব, প্রাপ্য হিসাব, ব্যাংক হিসাব কি আর হচ্ছে প্রাপ্য হিসাব, মনে রেখো, এটা মনে রাখা দরকার। তোমাদের মনে রাখলেই এটা হয়ে যাবে। হ্যাঁ, তোমরা যদি মনে রাখতে পারো তবে এটা হয়ে যাবে। কথা ক্লিয়ার? তাহলে শেষ হয়ে গেল। এরপরে যাও দেখো তোমাদের ব্যাংক সমন্বয় কি আছে। দেখো আমাদের অঙ্কগুলোতে কি ছিল, 20,000 টাকা, 20,000 টাকা, ও কেবলমাত্র ব্যাংক বইতে লেখা হচ্ছে এমন দিনগুলো পরিমাণ, এটা তো অন্য জিনিস। ব্যাংক বইতে লেখা হচ্ছে, ব্যাংক বিবরণীতে লেখা হচ্ছে, যে লেখা হয়েছে সেগুলো তুমি লিখে দিবা। আর তো এটা অঙ্ক না, এটা হচ্ছে কি কি বই ব্যাংক বইতে লেখা হচ্ছে সেটা। এরপর হচ্ছে এই যেটা অঙ্ক, অর্থাৎ এটা হচ্ছে একটা বিষয়, এইটা হচ্ছে অঙ্ক। দেখো আমরা যেটা করলাম এর আগে, আমরা যেটা করলাম সেটাই। কি রে বুঝতেছি কেন, এত পাগলামি করতেছি কেন?
আর 13 নম্বর অঙ্কটা 13 না 13 না 12 এই অঙ্কটা এখানে সলভ করেছি এখানে আছে দেখো 20,000 টাকা এর সাথে যোগ হয়েছে 6,500 যোগ হয়েছে 500 আর সবগুলো মাইনাস হয়েছে 4,500 থেকে শুরু করে সবগুলো মাইনাস হয়েছে এভাবে অঙ্কটা এই যে আমার আগের অঙ্ক দেখো 20,000 প্লাস হচ্ছে 6,500 প্লাস 500 আর মাইনাস হয়েছে 8,500 4,000 3,000 4,500 450 এভাবে একটি অঙ্ক সমন্বয় সাধন হয়েছে ক্লিয়ার আর এইখানে যে বিষয়টা তোমাদেরকে বোঝানো হয়েছে সেটা আমি একটু দেখাই দিচ্ছি কেবল ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে এমন লেনদেনের পরিমাণ দেখো কেবল ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে এমন লেনদেনের পরিমাণ দেখো দেখলেই হয়ে যাবে যে কি হয়েছে তাহলে ব্যাংক বিবরণীতে লিখিত হয়েছে দেখো ইস্যুকৃত চেক এটা হয় নাই 3 হয় নাই 2 হয় নাই 4 হয়েছে সরাসরি ব্যাংকে জমা দান প্রাপ্য বিধি সরাসরি আদায় 3,000 টাকা হয়েছে মানে 4 হ্যালো কি বলা হয় দেখো একটু বোঝার চেষ্টা করো তাহলে আমরা এইটা অঙ্কটা জেনে ফেললাম কোনো সময় 13 নম্বর অঙ্কটা যে চলে যাচ্ছি 13 যাচ্ছে হ্যাঁ 13 যাচ্ছি জনাব হাবিব 31 ডিসেম্বর 2000 তারিখে পাস বই অনুযায়ী ব্যাংক জমা দিতে পরিমাণ ছিল 25,800 টাকা উক্ত তারিখে পাস বই এবং নগদান বই জমার পরিমাণ সমান ছিল না অনুসন্ধানের পর গরমিল ভালো কথা ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 25,800 ব্যাংক জমা অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত 25,800 ক্লিয়ার উদ্বৃত্ত এরপরে ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি একটা কথা বুঝতে হবে তাহলে এটাও কিন্তু ব্যাংক ধরে করতে হবে হ্যাঁ তাহলে ব্যাংকে জমা দেওয়া হয়েছে ব্যাংকে জমা দেওয়া হয়েছে ব্যাংক কর্তৃক আদায় হয়নি একটা কথা মনে রাখা হতো যে এটা ব্যাংক আদায় হয় নাই মানে ব্যাংকে এখনো এটা আদায় হয় নাই তাহলে ব্যাংকে জমা দেওয়া হয়েছে যখন তখন চেকটা কি হয়েছে প্লাস হয়েছে নগদে প্লাস হয়েছে এখন কি হবে ব্যাংকেও প্লাস হবে ব্যাংকে কি হবে প্লাস হবে একটু কথা বলি ব্যাংকে চেক জমা দেওয়া হয়েছে তাই নগদে প্লাস করেছি তাই এখনো এটা প্লাস হবে ইস্যু চেক তাই নগদে কি করেছি মাইনাস করেছি ব্যাংকেও মাইনাস হবে পাওনাদারকে ইস্যুকৃত 2,424 টাকার চেক নগদান বইতে 2,442 টাকা লিপিবদ্ধ করা হয়েছে কিন্তু ব্যাংকে বিরুদ্ধে সঠিক লেখা হয়েছে পাওনাদারকে ইস্যু করে চেক কমে গেছে তা 2,424 টাকার চেক আমরা 2,442 লিখেছি তার মানে কত টাকা বেশি লিখেছি একটু বুঝতে হবে হয়তো কত টাকা দেখি তো 24 দুগুণে 48 তা না এটা হবে 18 টাকা বেশি 18 টাকা আমরা কি করেছি বেশি লিখেছি তাহলে এখন আমরা নগদান কি আমরা যেহেতু নগদান বইতে বেশি লিখেছি প্লাস করেছি এখন নগদান বই ইয়েতেও প্লাস করতে হবে ব্যাংকেও প্লাস করতে হবে শিক্ষার্থীরা কত টাকা বেশি লিখেছি নগদান বইতে এটা বুঝতে হবে যে নগদান বইতে কত টাকা বেশি লিখেছি 2,442 লিখেছি আমার কথা 2,424 তো লিখেছি কত আমি 2,442 তার মানে হচ্ছে একটু কথা বুঝে নাও যে 2,424 পাওনাদারকে ইস্যুকৃত 2,424 টাকার চেক নগদান বইতে 2,442 টাকা লিপিবদ্ধ করা হয়েছে কিন্তু ব্যাংক বিবরণীতে সঠিক পরিমাণ লেখা হয়েছে পাওনাদারে ইস্যুকৃত 2,424 টাকার চেক 2,424 টাকার চেক নগদান বইতে 2,442 টাকা লিপিবদ্ধ করা হয়েছে কিন্তু ব্যাংক বিবরণীতে সঠিক পরিমাণ লেখা হয়েছে একটু কথা তোমার এখানে জানা দরকার সেটা হলো যে পাওনাদার ইস্যুকৃত 2,424 টাকার চেক
নগদান বইতে 2442 টাকা লিপিবদ্ধ করা হয়েছে, তো ব্যাংক বিবরণীতে সঠিক পরিমাণ লেখা হয়েছে। তার মানে হচ্ছে একটু কথা যে 18 টাকা বেশি লিখেছি, নগদান বইতে বেশি লিখেছি, নগদান বইতে প্লাস করছে 18 টাকা, তো ব্যাংকে প্লাস করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, শেষ। ব্যাংক কর্তৃক অমানবিক চেক, তাহলে ব্যাংক মাইনাস করেছে, ব্যাংক এখন প্লাস করতে হবে, ব্যাংক এখন প্লাস করতে হবে। আবার বলছি, ব্যাংক মাইনাস করেছে, ব্যাংক প্লাস করতে হবে, ব্যাংক ধরেছি তো তাই। সার্ভিস চার্জ ব্যাংক মাইনাস করেছে, ব্যাংক প্লাস করতে হবে। তার উপর কোনো পার্সেন্ট ভ্যাট লেখা হয়নি। সার্ভিস চার্জ হচ্ছে কত টাকা আমাদের 1000, 15% ভ্যাট হচ্ছে 150 টাকা, তার মানে হচ্ছে 1150 টাকা আমাদের কি করতে হবে, সার্ভিস চার্জ এত টাকা নগদের মধ্যে, তার মানে হচ্ছে এটা আমাদেরকে প্লাস করতে হবে। নগদান বইতে ব্যাংক ও বৃত্ত এত টাকা কম লেখা হয়েছে, নগদান বইতে কম লিখেছি, সো ব্যাংকেও কম লিখবো, 200 টাকা মাইনাস করে দিই। প্রাপ্য নোট এত টাকা এবং সুদ ব্যাংক কর্তৃক আদায় হয়েছে এবং ব্যাংক এ বাবদ 150 টাকা আদায় খরচ চার্জ করেছে। তাহলে একটু কথা মনে রাখতে হবে যে 500 আর 200 কত হয়, 5000 আর 200 কত হয়, 5200। এটা আদায় করছে ব্যাংক, তাহলে ব্যাংক বেড়েছে, ব্যাংক কমবে। আর ব্যাংক চার্জ নিয়েছে, সেটাও কি হচ্ছে, ব্যাংক চার্জ নিয়েছে, তার মানে ব্যাংকটাকে মাইনাস করেছে, এখন সেটা কি হয়ে যাবে, এখন সেটা প্লাস হয়ে যাবে। এভাবেই একটা অঙ্কগুলো সমস্যা সমাধান করা হয়েছে। এই ডেবিটকৃত অর্থের পরিমাণ, ব্যাংক সমন্বয় বিবরণী, এই 4, 5, 7 যাবে না। এভাবেই অঙ্কগুলো শেষ করা হয়েছে। দেখো সবকিছু সহজের মতো, এর চেয়ে সহজ অঙ্ক আমি আমার খুব একটা দেখতেছি না। আমার মনে হয় তোমরা কি বুঝতেছো অঙ্কগুলো? হ্যালো বয়সরা, হ্যালো, জি স্যার, শোনা যেতেছে। তোমরা কি বুঝতেছো? জি স্যার। মানে শোনা গেলে হবে না, বুঝতেছো কিনা বলা হবে। জি স্যার, বুঝতেছি। আচ্ছা, যদি বুঝেই থাকো তাহলে আমাকে 14 নম্বর অঙ্কটা একজন বলো, পরে বুঝাও, পরে বলো, আমি শুনি। হ্যাঁ, কি ধরে করতে হবে, কি মাইনাস করতে হবে, প্লাস করতে হবে, বলো দেখি। হ্যালো 14 বলো, জনাব শেখর, কে বলবে এর মধ্যে, কে বলবে, কে বলবে বলো। হ্যালো, কে বলবে, কে বলবে, কথা বলো না কেন? কি তোমরা বুঝতেছো কিন্তু কোন কথা বলতেছো না, যে সবাই বলতেছে স্যার পারি। একজন বলো যে স্যার আমি পারি, আমি একটু স্যার আপনাকে শোনাই, পড়ে শোনাই, বা আমি এটা দেখে ট্রাই করি। কে, হু আর ইন্টারেস্টেড টু সলভ দিস, সলভ, হু আর ইন্টারেস্টেড টু সলভ কোশ্চেন নাম্বার 14? হু? সিদ্দিক, কে বলছো? এনিওয়ান? না, এনিওয়ান? না, কেউ বলতেছে না, আমি কি বলবো। সবাই বলতেছে যে স্যার আমরা বুঝতেছি, কিন্তু কেউ কথা বলছে না। স্যার আমি এটা সলভ করতে চাই। স্যার বোঝানোর মতো হয়তো বা বুঝি নাই স্যার। তুমি পড়ো, পড়ে আমার শোনাও, তারপর আমি বলি। রেডি? ওকে, পড়ো তো দেখি অঙ্কটা, বলো জনাব শেখর। জনাব শেখর একজন ব্যবসায়ী। 2020 সালের 30 নভেম্বর তারিখে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত ছিল 50,000 টাকা, কিন্তু ব্যাংক দাঁড়াও, বিবরণ দাঁড়াও, এখানে দাঁড়াও একটু। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, তাই না? তাহলে কি ধরে করতে হবে? বলো স্যার কি মাথায় আপনি বলে দিন স্যার। ব্যাংক ধরে করতে হবে। নগদান বই মোতাবেক ব্যাংক জমা হলো নগদান, নগদান বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত হচ্ছে ব্যাংক, এটা বলছি। ওকে, এখন যাও নিচে পড়ো। কিন্তু ব্যাংক বিবরণীর উদ্ধৃতের সাথে মিল না থাকায় জনাব শেখর অনুসন্ধান করে নিম্নোক্ত গরমিল আইটেমগুলো খুঁজে বের করেন। গুড, ফাইন।
টাকা এবং লভ্যাংশ বাবদ ব্যাংক সরাসরি আদায় করেছে 300 টাকা, কিন্তু নগদান বই হইতে লেখা দেখো, হয়নি। এখানে কথা বলেছে, তুমি বললা যেটা, সেটা হলো যে কি, আমাদের ব্যাংক ধরে করতেছি বিনিয়োগ সুদ 500 টাকা, লভ্যাংশ বাবদ এত টাকা সরাসরি আদায় করেছে। তাহলে 500 আর 300 কত? 800 না? 500 আর জি 300 স্যার। কত? 800। কে আদায় করেছে? ব্যাংক আদায় করেছে। আমি ধরেছি কি? জি আমি ধরেছি ব্যাংক, তাই না? তাহলে ব্যাংকে প্লাস জি করেছে, এখন সঠিক করার জন্য কি হবে? মাইনাস হবে। ওকে, যাও 2 এ যাও, বড়। 1000 টাকার একটি প্রদেয় বিল ব্যাংক পরিশোধ করেছে, কিন্তু উহা নগদানভুক্ত হয়নি। ব্যাংক পরিশোধ করেছে, ব্যাংকে মাইনাস হয়েছে না প্লাস হয়েছে? ব্যাংক পরিশোধ করছে, তাহলে ব্যাংকে ব্যাংক থেকে মাইনাস না প্লাস? মাইনাস হয়েছে। তাহলে এখন কি হবে? ব্যাংকে প্লাস হবে। গুড, যাও এরপরে যাও। মালিক নিজ প্রয়োজনে 1000 টাকা ও ব্যবসায়ের প্রয়োজনে 1000 টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছেন, কিন্তু নিজ প্রয়োজনে উত্তোলিত টাকা নগদান বইয়ে লেখা হয়নি। আচ্ছা, যে নিজ প্রয়োজনে করেছে সেটা নগদান বইতে লেখা হয়নি, কিন্তু ব্যবসার প্রয়োজনে এটা হয়েছে, সেটা কিন্তু নগদান বইতে লিখেছে, তাই না? তাই তো Yes, নাকি? তাই জি 1000 টাকা নিয়ে আমাদের প্রবলেম, যে ব্যাংকই লিখেছে, তাহলে ব্যাংক কমে গেছে, কারণ উত্তোলন করছে তো, ব্যাংকটা মাইনাস হয়েছে। তাহলে এখন কি হবে? ব্যাংকটা প্লাস হবে। কত হবে? 1000 টাকা। পরে যাও। 3000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু নগদান বইয়ে লিপিবদ্ধ হয়নি। 3000 টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, ভালো কথা। 3000 টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, তাহলে ব্যাংকে যখন জমা দিয়েছি, তাহলে ব্যাংকটা বেড়েছে, ব্যাংকটা প্লাস হয়েছে, ব্যাংকটা প্লাস হয়েছে। হ্যাঁ, তাহলে ব্যাংকে প্লাস হলে এখন সঠিক করার জন্য ব্যাংকটা মাইনাস হয়ে যাবে। গুড, ফাইন, এই তো হয়ে গেছে, তুমি বুঝছো। উত্তোলনের গড় মিলের পরিমাণ কত? উত্তোলনের গড় মিলের পরিমাণ হচ্ছে, উত্তোলনের কারে গড় মিল কমবে 1000 টাকা। ওকে, তাহলে দেখো, উত্তোলনের কারণে একটা কথা মনে রাখতে হবে, উত্তোলনের কারণে গড় মিলের পরিমাণ কত? উত্তোলন করেছি তো, সো আমাদের একটা কথা মনে রাখতে হবে, উত্তোলনের কারণে গড় মিল হচ্ছে কত আমাদের দেখতে হবে। 1,2000 টাকা হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে 30 ডিসেম্বর তারিখে শেখর ব্যাংক সমন্বয় বিনিয়োগ করো, ভালো কথা করেছি। সেগুলো যাবে না, এটা নিয়ে আমার মাথা তো টেন্স নাই। তোমরা সবাই বুঝেছো যে আমাদের উত্তোলনের কারণে যেটা হচ্ছে 1000 টাকা, ওটা বলেছি। হ্যাঁ, যে মালিকের যে উত্তোলনটা সেটা নিয়ে গরমিল, ব্যবসার টাকা তো আমার লিপিবদ্ধ করেছে, সো গরমিল নেই। ওকে, এরপরে তো আমি এটা করে দিলাম, দেখো এটাও করে দিলাম। এরপর যাবে না, এই হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা তোমরা একটা একটা হোমওয়ার্ক আমাকে দেও না, পাঠাইয়া করে দিচ্ছ না। কোনো কোশ্চেন আছে আজকে বয়েস? কোনো কোশ্চেন নাই? এই, তাহলে আজকের মতো ক্লাস বিদায় নিব। জি স্যার, ভালো থাকো, নেওয়া আল্লাহ যায়। হাফেজ।